একজন এয়ারলাইন পাইলটের লাইসেন্সকে যদি সাধারণ গাড়ি চালানোর লাইসেন্সের সাথে মেলানো হয় তাহলে সেটা হবে বিরাট এক ভুল। এর পেছনে আছে কঠোর ট্রেনিং, কঠিন আন্তর্জাতিক আইন আর এমন এক পরীক্ষা যা চলতেই থাকে। চলুন আজ আমরা এই পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখি যে ককপিটে বসার জন্য একজন পাইলটকে ঠিক কিসের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা যখন কোনো পাইলটকে দেখি তখন হয়তো মনে করি তার লাইসেন্সটা শুধুই একটা পরিচয়পত্র বা অনুমতিপত্র, কিন্তু জানেন কি, ওই একটা কার্ড আসলে বিশ্বজুড়ে চলা কঠিন নিয়মকানুন আর হাজার হাজার ঘন্টার বাস্তব অভিজ্ঞতার একটা সার্টিফিকেট। তো চলুন এই জগতের ভেতরে একটু ঢু মারা যাক। প্রথমেই একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, পাইলটদের লাইসেন্স দেওয়ার ব্যাপারটা কোনো একটা দেশের একার বিষয় না, এটা একটা গ্লোবাল সিস্টেমের অংশ। আর এর একটাই উদ্দেশ্য, আকাশে সবার সেফটি বা নিরাপত্তা নিশ্চিত করা। এই পুরো সিস্টেমের মূলে আছে একটাই ডকুমেন্ট, ICAO অ্যানেক্স 1। বলা যেতে পারে এটাই পাইলটদের জন্য বানানো আন্তর্জাতিক নিয়মকানুনের বাইবেল। পৃথিবীর প্রায় সব দেশ এই নিয়মগুলোই মেনে চলে, আর এর কারণেই এক দেশের পাইলটের মান অন্য দেশেও সমানভাবে ভরসাযোগ্য হয়। এর মূল লক্ষ্যটা খুবই সহজ এবং স্পষ্ট, তা হল এমন একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড তৈরি করা যাতে পৃথিবীর যে কোনো প্রান্তেই নিরাপত্তার মানেটা একই থাকে। এর ফলে আমরা যখন প্লেনে উঠি তখন নিশ্চিন্ত থাকতে পারি যে পাইলট যে দেশেরই হোক না কেন তার ট্রেনিংয়ের মান সর্বোচ্চ লেভেলের। তো গ্লোবাল নিয়মকানুন তো বোঝা গেল, কিন্তু একজন মানুষ পাইলট হওয়ার পথে হাঁটা শুরু করে কিভাবে? পেশাদার পাইলট হওয়ার যাত্রার প্রথম এবং সবচেয়ে বড় ধাপটাই হল কমার্শিয়াল পাইলট লাইসেন্স বা CPL পাওয়া। এখান থেকেই তার পেশাগত জীবনটা বলা যায় শুরু হয়। কিন্তু এই ট্রেনিং শুরু করার আগেও বেশ কিছু কঠিন শর্ত পূরণ করতে হয়, যেমন বয়স কমপক্ষে 18 হতে হবে, ক্লাস 1 মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে, যেটা পাওয়া মোটেও সহজ না, আর বেশ কিছু কঠিন থিওরিটিক্যাল পরীক্ষায় পাশ করতে হয়। এর কোনো একটা ঘাটতি থাকলে ওখানেই স্বপ্ন শেষ। CPL পাওয়ার জন্য মডিউলার রুটে গেলে কমপক্ষে 200 ঘন্টা আকাশে উঠতে হয়। ভাবুন একবার, 200 ঘন্টা। আর এটা কিন্তু কেবল শুরু। এই সময়টাতেই একজন পাইলটের দক্ষতা আর অভিজ্ঞতার আসল ভিড়টা তৈরি হয়। এটা এক বিশাল সময় আর শ্রমের বিনিয়োগ। আচ্ছা, CPL তো পাওয়া গেল, তাহলে কি এবার বড় এয়ারলাইনার চালানো যাবে? একদমই না। পাইলট লাইসেন্সের সর্বোচ্চ চূড়া বা ফাইনাল লেভেল হল এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স, সংক্ষেপে ATPL। একটা কমার্শিয়াল প্লেনের ক্যাপ্টেন হতে গেলে এই লাইসেন্সটা লাগবেই। এই তুলনাটা দেখলেই বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। CPL থেকে ATPL এর দূরত্বটা কোনো ছোট পদক্ষেপ না, এটা একটা বিশাল লাভ। বয়সের ন্যূনতম যোগ্যতা 18 থেকে 21 হয়, কিন্তু আসল পার্থক্যটা হলো ফ্লাইং আওয়ারে। 200 ঘন্টা থেকে সোজা 1500 ঘন্টা। এটা শিক্ষানবিশ থেকে মাস্টার হয়ে ওঠার মতো ব্যাপার। হ্যাঁ, এই সংখ্যাটাই হলো আসল ব্যাপার। 1500 ঘন্টা, এটা শুধু একটা সংখ্যা না, এর মানে হলো একটানা 2 মাসেরও বেশি সময়ে আকাশে কাটানো। এই বিশাল অভিজ্ঞতা ছাড়া কাউকেই একটা যাত্রীবাহী বিমানের কমান্ডার হওয়ার দায়িত্ব দেওয়া হয় না। এখানে আরও একটা দারুণ ব্যাপার আছে। একজন পাইলটের ATPL লাইসেন্স আছে মানেই কিন্তু এই না যে তিনি বোয়িং বা এয়ারবাসের মতো যে কোনো প্লেন চালাতে পারবেন। লাইসেন্সটা তাকে শুধু নির্দিষ্ট ধরনের বিমানে ট্রেনিং করার অধিকার দেয়। আসল ট্রেনিং তো এরপর শুরু। ব্যাপারটা সহজভাবে বুঝতে এই তুলনাটা দেখা যেতে পারে। ক্লাস রেটিং হলো সাধারণ ড্রাইভিং লাইসেন্সের মতো, যা দিয়ে ছোট সিঙ্গেল ইঞ্জিন প্লেন চালানো যায়। কিন্তু টাইপ রেটিং হলো একেবারে নির্দিষ্ট একটা মডেলের জন্য, যেমন বোয়িং 737 চালানোর জন্য আলাদা টাইপ রেটিং লাগবে, আবার এয়ারবাস A320 চালানোর জন্য লাগবে সম্পূর্ণ ভিন্ন একটা টাইপ রেটিং। প্রত্যেকটার জন্য আলাদা করে কঠিন ট্রেনিং নিতে হয়। এখন আমরা এই আলোচনার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছে। পাইলটের যোগ্যতা অর্জন করাটা একবারের বিষয় নয়, এটা এমন একটা প্রক্রিয়া যা তার পুরো ক্যারিয়ার জুড়েই চলতে থাকে। পরীক্ষা এখানে কখনো শেষ হয় না। এই টাইমলাইনটা দেখুন, কি ভয়ঙ্কর একটা চক্র। মূল লাইসেন্সের মেয়াদ হয়তো 5 বছর, কিন্তু যে নির্দিষ্ট প্লেনটা তিনি চালান সেটার টাইপ রেটিং প্রতি বছর নবায়ন করতে হয়, ইনস্ট্রুমেন্ট রেটিং প্রতি বছর, আর তার শরীরের ফিটনেস সার্টিফিকেট সেটাও প্রতি 6 থেকে 12 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে আবার পাশ করতে হয়। মানে সব সময় পরীক্ষার মধ্যে থাকা। নিজেদের লাইসেন্স আর রেটিং চালু রাখতে পাইলটদের এই কাজগুলো নিয়মিত করে যেতেই হয়। তাদের দক্ষতা আর শারীরিক সুস্থতা সবসময় সর্বোচ্চ পর্যায়ে আছে কিনা তা প্রতিনিয়ত প্রমাণ করতে হয়। এখানে ঢিলেমি দেওয়ার কোনো সুযোগই নেই। আইনের কঠোরতা বোঝানোর জন্য এই একটা লাইনই যথেষ্ট। একজন পাইলটের বিমান চালানোর অধিকার তার ফিটনেসের সাথে সরাসরি যুক্ত। মেডিকেল সার্টিফিকেটের মেয়াদ একদিনের জন্য শেষ হয়ে গেলেও তার লাইসেন্স সাথে সাথে অবৈধ হয়ে যায়। কোনো কিন্তু নয়। এত নিয়ম, এত পরীক্ষা,
এত ট্রেনিং, এই সব কিছুর পর চূড়ান্ত ক্ষমতা আর দায়িত্বটা গিয়ে বর্তায় মাত্র একজন মানুষের উপর, যিনি ওই মুহূর্তে ককপিটে বসে আছেন। এই মানুষটি হলেন পাইলট ইন কমান্ড বা সংক্ষেপে পিআইসি। আইন অনুযায়ী একটা ফ্লাইটের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব তার। শেষ কথা তিনিই বলবেন। আর এটাই হয়তো সবচেয়ে অবাক করা আর গুরুত্বপূর্ণ বিষয়। হাজার হাজার নিয়মের বেড়াজালে বাধা থাকার পরেও আইনই পাইলট ইন কমান্ডকে এই ক্ষমতা দেয় যে চরম বিপদের মুহূর্তে নিরাপত্তার জন্য তিনি যে কোনো নিয়ম ভাঙতে পারেন। তখন তার বিচার বুদ্ধি সবচেয়ে বড় আইন। এটাই আমাদের ভাবতে বাধ্য করে যে একজন পাইলটের কাঁধে ঠিক কতটাখানি দায়িত্ব থাকে।